Assalamu alaikum. Welcome to our online class. This is Mahmoud Shumon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on tag question. Dear students, tag question হলো tag মানে জুড়ে দেয়া আর question মানে প্রশ্ন অর্থাৎ জুড়ে দেয়া প্রশ্ন। তার মানে আমরা কথোপকথনের সময় কারো সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্নটি জুড়ে দেই এটাই হলো ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। রুল 1, অর্থাৎ যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত হাবোধক ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে এই স্ট্রাকচারটি ফলো করা লাগবে। স্ট্রাকচারটি হলো প্রথমত প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে অর্থাৎ প্রথমে আমরা প্রদত্ত সেন্টেন্সটিকে হুবহু লিখব, তারপরে কমা বসে, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর আমরা সংক্ষিপ্ত আকারে একটি নোট লিখব, তারপরে সাবজেক্ট এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা লাগবে, সাবজেক্টে যদি নাউন হয় আমরা প্রোনাউনটি লিখব। তাহলে যদি সাহায্যকারী ভার্বযুক্ত হাবোধক বাক্য হয় তাহলে আমরা প্রথমে প্রদত্ত সেন্টেন্সটিকে অপরিবর্তিত অবস্থায় বসাবো, তারপর কমা বসাবো, তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে সংক্ষিপ্ত আকারে নট, তারপরে সাবজেক্ট, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাদের কয়েকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন he is a student। তো এই বাক্যটিতে যদি আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি তাহলে কমা পর্যন্ত তো পরীক্ষা আমাদের দেয়া থাকবে। he is a student কমা আর দিলাম আমরা। তো এখানে সাহায্যকারী ভার্বটি হলো is, তো আমরা লিখলাম is, এবং যেহেতু বাক্যটি হাবোধক আমাদেরকে সংক্ষিপ্ত আকারে নট লিখতে হবে isn't he। আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি। they are playing football। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হলো আর, আমরা লিখব aren't they। they have done the work। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হলো have, কমার পরে আমরা লিখব haven't they। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটি নিয়মে চলে যাচ্ছি। যদি এমন হয় যে সাহায্যকারী ভার্ববিহীন হাবোধক বাক্য হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ব দেয়া না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় যথারীতি বসবে। তো আমরা লিখতে পারি যে কমার পরে, কমা পর্যন্ত তো আমাদের দেয়াই থাকবে, তাহলে কমার পরে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড, তারপরে সংক্ষিপ্ত আকারে নট, তারপর সাবজেক্ট,
তারপরে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সাহায্যকারী ভার্ববিহীন হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করা লাগবে। তো কমা পর্যন্ত যেহেতু দেয়া থাকবে, আমরা কমার পরে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসাবো, তারপরে সংক্ষিপ্ত আকারে নট, তারপরে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে মনে রাখা লাগবে যে বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে বসবে ডু বা ডাজ, আর পাস্ট টেন্স হলে বসবে ডিড। যেমন হি রাইটস এ লেটার। যে স্টুডেন্টস, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্ট টেন্স এবং এখানে ভার্বের সাথে এস বা ইএস রয়েছে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা লিখব ডাজ। ডাজন্ট হি। উই মেক এ গার্ডেন। তাহলে এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে উই এর সাথে আমরা বসাবো ডোন্ট উই। She sang a song। এটা হলো past tense, যেহেতু past tense হলে আমরা did বসাবো, তাহলে লিখব didn't she। ডিয়ার স্টুডেন্টস, আমাদের একটি কথা মনে রাখা লাগবে যে যদি বাক্যটি হাবোধক হয় তাহলে আমাদের লাস্টে সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসবে, সংক্ষিপ্ত আকারে নট বসবে। আর যদি বাক্যের মধ্যে নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় লাস্টে সেই নটটি বসবে না। তাহলে আমরা এই নিয়মের মাধ্যমে জানতে পারলাম যে, আমি নিয়মটি আবার একটু রিভিউ করছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে কমার পরে টেন্স ও পার্সন অনুযায়ী বসবে ডু বা ডাজ প্রেজেন্ট টেন্স হলে, আর পাস্ট টেন্স হলে বসবে ডিড, আর তারপরে সংক্ষিপ্ত আকারে নট, তারপরে সাবজেক্ট এবং বাক্যের শেষে যথারীতি একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আরেকটি নিয়মে চলে যাচ্ছি। রুল 3। ডিয়ার স্টুডেন্টস, এটি হলো যদি সাহায্যকারী ভার্বযুক্ত নাবোধক বাক্য হয়, অর্থাৎ বাক্যটি যদি নাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের প্রশ্নটি হবে হাবোধক, অর্থাৎ ওখানে কমার পরে আমরা সাহায্যকারী ভার্ব লিখব এবং একটা সাবজেক্ট লিখব এবং প্রশ্নবোধক চিহ্ন দিব। এক্ষেত্রে আমরা নট বসাবো না, অর্থাৎ বাক্যটি যেহেতু নাবোধক হলে নট বসে না। আমি স্ট্রাকচারটি আরেকটু তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে। তাহলে কমার পরে হবে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। যেমন হি ডাজ নট মেক আ নয়েজ। ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটি হলো নাবোধক এবং এখানে সাহায্যকারী ভার্ব হলো ডাজ। তাহলে আমরা বাক্যের শেষে লিখব ডাজ হি। হি ডাজ নট মেক এ নয়েজ। এই বাক্যটিতে ট্যাগ কোশ্চেন যুক্ত করতে হলে আমাদের কি লিখতে হবে? ডাজ হি। যেহেতু বাক্যটি নাবোধক সেহেতু আমাদের লাস্টে আমরা লিখেছি সাহায্যকারী ভার্ব এবং একটি প্রশ্নবোধক সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। They are not happy। এই বাক্যটি তো হলো নাবোধক, they are not happy, অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব হলো আর। তাহলে আমরা লিখব are they we should not waste our time। তাহলে এখানে we should not, not এর পূর্বে যে যা আছে তাই সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা লিখব should we।
ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই 3 নাম্বার নিয়মটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। কোন বাক্যের মধ্যে হার্ডলি, scarcely, rarely, little, few, seldom ইত্যাদি উল্লেখ থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এক্ষেত্রে নট বা নট বসে না। ডিয়ার স্টুডেন্টস, কথাটি আমি আবার বলছি। কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, লিটল, ফিউ, সিলডম ইত্যাদি দেখতে পাই, তাহলে আমরা জানি যে এরা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাই টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা নট বা সংক্ষিপ্ত আকারে নট বসাবো না। আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। A barking dog seldom bites. ডিয়ার স্টুডেন্টস, আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি যে seldom কথাটি রয়েছে এবং এটা প্রেজেন্ট টেন্স। A barking dog seldom bites। তো যেহেতু প্রেজেন্ট টেন্স এবং এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমরা লিখব কি? does eat। অর্থাৎ seldom থাকার কারণে আমরা নট বসাইনি। There is little water in the glass। তো এই বাক্যটিতেও দেখতে পাচ্ছি যে there is little water in the glass। তো বাক্যটিতে লিটল রয়েছে, তো লিটল দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাই আমরা এই ক্ষেত্রে নট বসাবো না। আমরা লিখব is there, is there। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা যে এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আরেকটু অন্য নিয়মে চলে যাচ্ছি। কোন সেন্টেন্সের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান, somebody, someone, nobody, none ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় দে বসে। দে বসে। তাহলে আমরা কি জানলাম যে কোন সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় বাক্যের শেষে আমরা অর্থাৎ কমার পরে সাহায্যকারী ভার্বের পরে আমরা সাবজেক্ট হিসেবে
দে লিখবো, তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। একটি এক্সাম্পল দিচ্ছি। যেমন everybody hates a liar। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে everybody রয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখব don't they। everybody মানে হলো দে আর প্রেজেন্ট ইনডিফিনিট, তো দে এর সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা জানি যে ডু বসে, এবং যেহেতু বাক্যটি হাবোধক আমরা জন্য সংক্ষিপ্ত আকারে নট লিখলাম। তাই এভরিবডি হেটস এ লায়ার, ডোন্ট দে। আবার যদি নেগেটিভ হতো তাহলে নোবডি বিলিভস এ লায়ার। তাহলে যেহেতু বাক্যটি নাবোধক আমরা লিখব ডু দে। তাহলে একটা বিষয় হলো যে এভরিবডি থাকলে আমরা লিখব দে এবং নোবডি থাকলেও লিখব দে, কিন্তু এভরিবডি দ্বারা হাবোধক বোঝায়, এজন্য এভরিবডির সংক্ষেপ সাহায্যকারী ভার্বের পরে ডোন্ট লিখলাম, এবং যেহেতু নোবডি দ্বারা নাবোধক বোঝায় সেহেতু আমরা শুধু ডু লিখলাম। আরেকটি एग्जांपल দিচ্ছি আমাদের। everything, something, anything, nothing থাকলে ইট বসে। যেমন nothing is impossible, তাহলে আমরা লিখব is it। তাহলে nothing is impossible, nothing নিজেই নাবোধক, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হলো is, তাহলে আমরা লিখব is it। আবার যদি উল্লেখ থাকতো এরকম everything is clear, is, তাহলে আমরা লিখব isn't it। তো যেহেতু এভরিথিং মানে ইট এবং যেহেতু বাক্যটি হাবোধক তাহলে আমরা লিখব isn't it। ডিয়ার স্টুডেন্টস, তো আমি আশা করি যে তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছো। তাহলে আমরা এই অ্যাসার্ট যেই পাঁচটি एग्जांपल তোমাদের সামনে যেই পাঁচটি রুলস উপস্থাপন করলাম, যে এই পাঁচটি রুলস হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের। এখন আমি তোমাদের দেখাবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে টেক কোশ্চেন করতে হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তো আমরা জানি যে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলো বোঝায় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো এরকম ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে, তাহলে তোমরা সহজেই টেক কোশ্চেন করতে পারবে। টেকনিকটি হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটাস বা লেটস থাকলে শ্যাল উই বসাবো। অন্য সকল ক্ষেত্রে, অর্থাৎ অন্য সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ বসবে। তাহলে একটা সহজ নিয়ম, যদি লেটাস বা লেটস থাকে তাহলে আমরা লিখব শ্যাল উই, অন্য সকল ক্ষেত্রে আমরা লিখব উইল ইউ। কয়েকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওপেন দ্য ডোর, তাহলে এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখব উইল ইউ লিখতে পারি, ওন্ট ইউ লিখতে পারি, আমরা উইল ইউ লিখি, উইল ইউ।
আরো কয়েকটা एग्जांपल দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের উপর, তাহলে তোমরা সহজেই এটা বুঝতে পারবে। ডু নট টেল এ লাই, তাহলে এটাও লিখবো আমরা উইল ইউ। প্লিজ হেল্প মি, তাহলে আমরা এটাও লিখতে পারি উইল ইউ। লেট আস জয়েন দ্য পার্টি, এই ক্ষেত্রে যেহেতু লেট আস রয়েছে আমরা লিখবো শ্যাল উই, শ্যাল উই। আবার যদি সংক্ষিপ্ত আকারে থাকে লেটস হ্যাভ এ পার্টি, তাহলেও লিখবো আমরা শ্যাল উই। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে লেট আস বা লেটস এই দুইটি ক্ষেত্রে আমরা লিখবো শ্যাল উই, আর অন্য সকল ক্ষেত্রে আমরা উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারি। যদি এমন হয় যে লেটের পরে লেট আস না থেকে অন্য কিছু থাকে, অন্য সাবজেক্টের অবজেক্টিভ রূপ থাকে, যদিও এরকম, তখনও কিন্তু আমরা উইল ইউ লিখবো। যেমন যদি উল্লেখ থাকে যে লেট হার ডু দ্য ওয়ার্ক, তখনও আমরা লিখবো উইল ইউ। কাইন্ডলি হেল্প মি, উইল ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর এবং ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ট্যাগ কোশ্চেনের যে রুলসগুলো দেখালাম, এই রুলসগুলো হলো তোমাদের মৌলিক নিয়ম। তো এই নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে আত্মস্থ করো, তাহলে আমার বিশ্বাস যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইম্পারেটিভ সেন্টেন্স হোক, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোক, তোমরা সহজেই ট্যাগ কোশ্চেনের ব্যবহার করতে পারবে। আমি তোমাদের যে এক্সাম্পলগুলো দেখিয়ে দিলাম, তোমরা এরকম এক্সাম্পল বাসায় নিজেরা তৈরি করবে এবং বারংবার প্র্যাকটিস করবে, তাহলে সহজেই তোমরা এই ট্যাগ কোশ্চেনের উপর বরাদ্দকৃত 5 নাম্বার পেতে সক্ষম হবে। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ।